সিস্টেম বা ইমিউনিটি টা খুব রিলেশন আমাদের হোমিওপ্যাথির সাথে। কিন্তু ইমিউনোপ্যাথোলজিটা আমরা অনেকেই পড়ি না বা পড়ার চেষ্টা করি না। ইমিউনোপ্যাথোলজি হচ্ছে এমন একটা প্যাথোলজি যেখানে আমাদের যে নর্মাল ইমিউনিটি, সেই ইমিউনিটি কি চেঞ্জ হয়, কতটা চেঞ্জ হয়, বা তার মেকানিজম কি হয়, সেই মেকানিজমটা কতটা অল্টারেশন হয়, সেটা আমরা এই প্যাথোলজি থেকে অনেকটা জানতে পারি। কারণ আমরা বেশিরভাগ সময় দেখি যে অটো ইমিউন ডিজিজ, অনেক সময় দেখি যে রোগ সারছেই না কিছুতে, রোগ হচ্ছে রোগ সারছেই না, তখন আমরা বলে দিলাম যে তার ইমিউনিটিটা কম আছে। এবং অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় গ্রোথ হচ্ছে না, বা ম্যালনিউট্রিশন, বা মাঝে মাঝে ঠান্ডা লেগে যাওয়া। তো এই যে কন্ডিশন গুলো তৈরি হয়, তো এটা যখন আমরা ঠিকঠাক ক্লিয়ারলি বলতে পারি না, মানে আলোচনা করতে পারি না বা ট্রিটমেন্টের জায়গায় আসতে পারি না, তখন বলি যে ইমিউনিটিটা কম আছে। এটা একটা চলতি কথা অনেকের মুখের মধ্যে হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে ইমিউনোপ্যাথোলজি। ইমিউনোপ্যাথোলজি হচ্ছে ওই একটা করাতের মতন, এই আসতেও কাটবে আর যেতেও কাটবে, এই রকম একটা কনসেপ্ট। কেন এরকম কনসেপ্ট? তার কারণ হচ্ছে যে ইমিউনিটি আমাদের ডিফেন্স মেকানিজম করে। ইমিউনিটি আমাদের ডিফেন্স মেকানিজম করে, অর্থাৎ আমাদের বডির যত ডিফেন্স আছে, সেখান থেকে যা প্রোটেকশন করার, বিভিন্ন রোগ প্রতিরোধ করার, বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, যে আক্রমণগুলো করে, সেই আক্রমণ থেকে প্রতিহত করা, সেটা হচ্ছে তার ডিফেন্স মেকানিজম। বাট এর একটা ইনজুরিয়াস কন্ডিশন আছে, বা ইনজুরিয়াস টু হিউম্যান বডিতে আছে। সেটা দুটো রকম ভাবে হতে পারে। কি রকম ভাবে হয় সেটাকে আমরা বলি যে ইনজুরিয়াস কখন হচ্ছে, যে ইমিউনিটি বলে বা ইমিউনিটি কমে গেছে বা ইমিউনিটি বেড়ে গেছে। তাহলে ইমিউনিটি কমে যাওয়া, বেড়ে যাওয়া, সেটা একটা ইনজুরিয়াস। কিন্তু ইমিউনিটি থাকাটা মানে হচ্ছে, নর্মাল ইমিউনিটি থাকা মানে হচ্ছে তার ডিফেন্স মেকানিজম, বডি ডিফেন্স মেকানিজম। এবার কারোর ইমিউনিটি কমে গেছে, আবার অনেক সময় ইমিউনিটি বেড়ে গেছে, বেড়ে যাওয়াটা আমরা অ্যাপারেন্টলি বলি, কিন্তু এটা প্যাথোলজিতে এরকম নেই যে ইমিউনিটিটা বেড়ে গেছে। অ্যাপারেন্টলি বলা হয় ইমিউনিটিটা বেড়েছে, বাট ইমিউনিটি কমেছে, এটা কমন। কিন্তু ইমিউনিটি যদি কমে, সেক্ষেত্রে আমরা দেখি যে তার রোগটা তৈরি হচ্ছে, বিভিন্ন ভাবে রোগ তৈরি হচ্ছে। সেই কারণে বলা হয় এটা একটা কলাতের মতো, যেটা যেতেও কাটবে, আসতেও কাটবে। বেসিক্যালি প্যাথোলজিতে, ইমিউনোপ্যাথোলজিটাকে আমরা আহ, দুটো টাইপে ভাগ করতে পারি। যদি প্যাথোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করতে হয় বা প্যাথোলজিক্যাল আমরা সেটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের দুটো ভাবে এটাকে ভাবতে হবে, দুটো অ্যাঙ্গেল দিয়ে, দুটো ভিউ দিয়ে আমাদেরকে এটা ভাবতে হবে। একটা হচ্ছে যে ন্যাচারাল ইমিউনিটি। যে ন্যাচারাল ইমিউনিটিটা আমরা জন্মের পর থেকে, একটা বাচ্চা জন্মালো, সে জন্মাবার পর থেকেই সে একটা, যখন পরিবেশ প্রকৃতির মধ্যে আসছে, তার মধ্যে একটা নর্মাল ইমিউনিটি তৈরি হয়। না হলে আমাদের এই পরিবেশে এত ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, এত ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, যে যে কোনো সময় তাই বাচ্চাটাকে আক্রমণ করতেই পারে। কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না, কারণ তার মধ্যে একটা ন্যাচারাল ইমিউনিটি, যেটাকে ইনার্ট ইমিউনিটি নিয়ে সে জন্মায়, তার ফলে সে কিন্তু প্রোটেকশন থাকতে পারে, প্রোটেক্টেড থাকতে পারে। সে বিভিন্ন ভাবে আহ বিভিন্ন রকম রোগ থেকে সে প্রতিরোধ নিজে থেকেই করে নিতে পারে। আর একটা যেটা আমরা বলি যে স্পেসিফিক, যেটা অ্যাডাপ্টেড করতে হয়, যে অ্যাডাপ্টেশন করে নিতে হয়। অর্থাৎ একটা বাচ্চা জন্মালো, বড় হলো, আরো বড় হলো, এই বড় হওয়া, জন্মানো, তারপর থেকে একটার পর একটা তার চেঞ্জ হওয়া, বয়স অনুযায়ী কতগুলো জিনিস চেঞ্জ হওয়া, ফিজিওলজিক্যালি চেঞ্জ হওয়া, তার মধ্যে থেকে তার কিছু কিছু ইমিউনিটি তৈরি হয়। এবং যে ইমিউনিটি গুলো তৈরি হয়, তখন সেটাকে বলি আমরা স্পেসিফিক ইমিউনিটি আর অ্যাডাপ্টেড ইমিউনিটি। তাহলে এই দুটো প্রসেসের মধ্যে থেকে তার ইমিউনিটিটা
যাচ্ছে। একটা ইনার্ট ইমিউনিটি, যাকে আমরা বলছি যে ন্যাচারাল ইমিউনিটি, আর একটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, যেটাকে আমরা বলি অ্যাডাপ্টেড ইমিউনিটি। এই ন্যাচারাল বা ইনার্ট ইনার্ট ইমিউনিটি যেটা হচ্ছে, এটাকে কখনো কখনো আমরা বলতে পারি যে নন স্পেসিফিক। একটা যেটা বললাম স্পেসিফিক, এটা কিছু কিছু ক্ষেত্রে বলা যায় নন স্পেসিফিক ইমিউনিটি। নন স্পেসিফিক ইমিউনিটি এর ক্ষেত্রে দুটো মেজর কম্পোনেন্ট আছে। মেজর কম্পোনেন্ট হলো যে একটা যেমন সেলুলার সেলুলার কম্পোনেন্ট আছে। তাহলে এই সেলুলার কম্পোনেন্ট, যে সেলুলার কম্পোনেন্টের মধ্যে থেকে আমরা সেলুলার নিয়ম অনুযায়ী, সেলের নিয়ম অনুযায়ী সেলের নিয়ম অনুযায়ী সেলুলার ইমিউনিটিতে যে সেলের নিয়ম অনুযায়ী কিছু কিছু সেল আছে, আমাদের বডির সেল আছে, ফিজিওলজিক্যালি কিছু সেল আছে, যে সেলগুলোকে বলি আমরা নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং ন্যাচারাল কিলার সেল, এনকে সেল বলে বলা হয়। এনকে সেল, ন্যাচারাল কিলার। তাহলে কিছু কিছু সেল আছে, সেলগুলো কি কি বললাম? নিউট্রোফিল, যেটা ব্লাডের মধ্যে থাকে, নিউট্রোফিল, ম্যাক্রোফেজেস থাকে এবং ন্যাচারাল কিলার কিছু সেল থাকে, যে সেলগুলো সেলুলার ইমিউনিটি তৈরি করতে হেল্প করে। যে বডিতে যে সেলগুলো আছে, ফিজিওলজিতে যখন সেলুলার সেল পড়া হয়, প্রতিটা সেল তার যে ফাংশনিং করে, সেই বডি ফাংশনিংটা করে পুরো বডিতেই সেই ফাংশনিংটা তৈরি করার চেষ্টা করে, কারণ সেল যেহেতু বডির একটা ইউনিট। তো ঠিক সেই রকম আমাদের ইমিউন সিস্টেম সেলুলার ইমিউনিটিতে যখন সেলুলার সেল রিলেটেড হয়, স্পেসিফিক্যালি এই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং ন্যাচারাল কিলার সেল, এই সেলগুলো তখন তার ক্ষেত্রে হেল্প করে। নাম্বার 2, হিউমারাল, যেটা আমরা কমপ্লিমেন্ট অর্থাৎ কম্প্রাইজ বাই কমপ্লিমেন্ট হিসেবে আমরা হিউমারাল ইমিউনিটিকে আলাদা করতে পারি। হিউমারাল ইমিউনিটি এজ এ টাইপ অফ এ ন্যাচারাল বা ইনার্ট ইমিউনিটির মধ্যে পড়ে। আর যেটা বললাম স্পেসিফিক ইমিউনিটি, যেটা অ্যাডাপ্টেড ইমিউনিটি, সেই অ্যাডাপ্টেড ইমিউনিটিটা সেলুলারের মধ্যে ডিপেন্ড করে, মেডিয়েটেড বাই টি সেল, টি লিম্ফোসাইটিক সেল। টি লিম্ফোসাইটিক সেল তার মধ্যে থেকে তারা সেই ইমিউনিটিটা তৈরি করতে হেল্প করে। তো ইমিউন সিস্টেম, আমি একদম বেসিক পয়েন্টগুলোকেই খালি আলোচনা করছি, কারণ ইমিউন সিস্টেম অনেকটা ডিপলি আলোচনা করা যায়। তো আমি পয়েন্টগুলোতেই আলোচনা করছি যে মেজর ফাংশন, যে ইমিউন সিস্টেম আমরা পড়বো ইমিউনোপ্যাথোলজি, সেই ইমিউনোপ্যাথোলজির ক্ষেত্রে ইমিউন সিস্টেমের যে মেজর ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো হচ্ছে যে কতগুলো মেজর ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে ঠিক করা, ডিনোট করা। কারণ এই ফাংশনগুলো যদি অল্টারনেট হয়, তবে কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জেস তার হচ্ছে, তবে তার প্যাথোলজিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে। তাহলে সেই মেজর ফাংশন, সেই মেজর ফাংশন গুলোর মধ্যে যেমন অ্যান্টিবডি ফর্মেশন, এটা একটা বড় মেজর ফাংশন। অ্যান্টিবডি ফর্মেশন করা, অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা যেটা বলি, তার মধ্যে অ্যান্টিবডিটাকে ফর্মেশন করা। আর একটা কি করা? সেল মেডিয়েটেড রিয়াকশন তৈরি করা, সেল মেডিয়েটেড রিয়াকশন তৈরি করা, এটা একটা করা। আর একটা কি করা? যে রেকগনাইজেশন অফ দ্য সেলফ ফ্রম নন সেলফ। যেমন ইমিউনিটিতে ইমিউন সিস্টেম, তারা আমাদের বডিতে যত ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমের মধ্যে তার কাজগুলোকে রেকগনাইজ করে, আলাদা আলাদা করে। তবে তো আমরা এই ইমিউন সিস্টেমের ডিজিজ গুলোকে পরবর্তীকালে আলাদা করতে পারবো, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন অফ ইমিউন সিস্টেম এটাকে আমরা সহজে আলাদা আলাদা করতে পারবো। কি রকম? যদি আমরা দেখি যে এই মেজর ফাংশন গুলো যেগুলো বললাম, এর সাথে রিলেটেড যেগুলো থাকে, যেমন
বডি ডিফেন্স, বডি মেকানিজমটাকে বডি ডিফেন্স বলি আমরা। বডি ডিফেন্স মানে বডি ফিট আছে, একদম একজনের বডি ফিট আছে মানে বডি ডিফেন্স, সেখানে তার ইমিউনিটিটা নর্মাল। তাহলে তার যদি ইমিউনিটি নর্মাল থাকে, তার বডির ফাংশন গুলোকে রেকগনাইজ করা, অর্থাৎ বডি তার নিজস্ব যে ফাংশন, তার সেলুলার ফাংশন, তার টিস্যুর ফাংশন, তার সিস্টেমিক ফাংশন, এই ফাংশন গুলোকে রেকগনাইজ করা, কাজটা করে হচ্ছে বডি ডিফেন্স মেকানিজম, দ্যাট ইজ দ্য ইমিউনিটি। তো এই বডি যে ডিফেন্স মেকানিজমটাকে, সে এই ফাংশনকে রেকগনাইজ করছে, সে রেকগনাইজ করার ক্ষেত্রে তার বডি মেকানিজম, তার বডি ফাংশন, তার বডি ইমিউন সিস্টেমটাকে নরমাল করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা বললাম। নাম্বার থ্রি, সেল মেডিয়েটেড রিঅ্যাকশন। আর নাম্বার ফোর, মেমোরি। নাম্বার ফোর, মেমোরি মানে মনে রাখার বিষয়। মনে রাখার বিষয়, কোন ফাংশনটা বডি কখন করবে, কোন ফাংশনটা কিভাবে করবে, এবং তার জন্য কি ধরনের প্রোটেকশন দেওয়া দরকার, সেটা বডি কিন্তু হ্যালো, হ্যাঁ বলুন। আগামী দিন 7টার পরে আসতে হবে, 7টা, সন্ধ্যে 7টার পরে আসতে হবে, তার আগে হবে না। 6:30 হতে পারে, এর আগে হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে একবার ফোন করে দেবেন আমাকে, 5টার দিকে একবার ফোন করে দেবেন। হ্যালো, সরি। তো বডি ডিফেন্স, এই বডি ডিফেন্সটাকে যদি আমরা নর্মাল থাকে, তার কতগুলো রেকগনাইজেশন হয়। রেকগনাইজেশন কি হলো, তার কতগুলো ফাংশন হয়, তার মধ্যে একটা হচ্ছে রেকগনাইজেশন। নাম্বার টু হলো অ্যান্টিবডি প্রোডাকশন। নাম্বার থ্রি হচ্ছে সেল মেডিয়েটেড রিঅ্যাকশন। আর নাম্বার ফাইভ হচ্ছে মেমোরি। এই এই যে চারটে ফাংশন, বডি ডিফেন্স ঠিক থাকলে এটা হবে। বাট বডি ডিফেন্স যদি ঠিক না থাকে, যদি অ্যাবনর্মাল থাকে, তখন আমরা কি করব? যদি অ্যাবনর্মাল থাকে মানে তার নর্মাল কন্ডিশনে নেই, তখন কিন্তু আমরা যখন কেস টেকিং করি, সেই কেস টেকিং এর কিছু কিছু ডিজিজ যখন আমরা জানার চেষ্টা করি, অনেকে জানার চেষ্টা করে না, অর্গাননকে মেনটেন না করে, তাহলে হ্যালিম্যান বলেছিল নলেজ অফ ডিজিজ। তো যাই হোক, জানার চেষ্টা করি, তখন আমরা কতগুলো ইমিউনোপ্যাথোলজিক্যাল চেঞ্জেস দেখতে পাই। কিরকম? যদি তার বডি ডিফেন্স অ্যাবসেন্ট হয় বা ইনঅ্যাডিকুয়েট হয়, বডির যে মেকানিজম, ডিফেন্স মেকানিজম, সেটা যদি অ্যাবসেন্ট হয় বা ইনঅ্যাডিকুয়েট হয়, কম হয়, তখন আমরা তাকে বলবো ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ। তাহলে যে ডিজিজ গুলো ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে পড়বে, তার যে বডি ডিফেন্স, সেই বডি ডিফেন্সটা অ্যাবসেন্ট হবে আর ইনঅ্যাডিকুয়েট হবে। তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ একটা গ্রুপ হয়ে গেল, ইমিউনিটির মধ্যে একটা গ্রুপ হয়ে গেল যে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ। নাম্বার টু, এক্সেসিভ। ওই যখন বলেছিলাম যে বেড়ে যাচ্ছে, এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড বডি ডিফেন্স। এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড বডি ডিফেন্স যদি হয়, এই কন্ডিশন যদি হয়, তখন হয়ে যায় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। অর্গাননে আছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হলো। নেক্সট হচ্ছে যদি তার বডি ডিফেন্স ফেইলিয়ার হয়, বডি ডিফেন্সটা তার ফেইলিয়ার হয়, অথবা অথবা ফেইলিয়ার টু সেলফ হতে পারে, নন সেলফ হতে পারে। যদি বডি ডিফেন্স মেকানিজম ফেইলিয়ার, তখন আমরা সেই গ্রুপটাকে বলি অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ। নেক্সট, পসিবলি ইমিউনিটি। পসিবল ইমিউন। পসিবল ইমিউন মানে কি? পসিবল ইমিউন মানে হলো
যে তার মনে হচ্ছে ইমিউনিটি ঠিক আছে, কিন্তু বেসিক্যালি নেই, প্যাথোলজিক্যাল কিছু চেঞ্জ হচ্ছে, সেখানে একটা ডিজিজ গ্রুপ তৈরি হয়, তাকে আমরা বলি মাইলোডোসিস। মাইলোডোসিস। তাহলে দেখুন কি সুন্দর, ইমিউনিটি থেকে ডিজিজ গুলোকে আমরা প্যাথোলজিক্যালি চেঞ্জের সাথে সাথে আলাদা করতে পারলাম। তাহলে আমরা সবাইকে এক ধরলাম, ধরে নিতে পারি। আমরা যদি সবাইকে এক ধরে নিই, তাহলে প্যাথোলজিতে কিন্তু এক জিনিস হবে না, কারণ এই ডিজিজ গুলোর প্যাথোলজিটা তখন আলাদা আলাদা করে চেঞ্জ হচ্ছে। ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ একটা গ্রুপ চলে গেল, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন একটা গ্রুপ চলে গেল, অটো ইমিউন ডিজিজ একটা গ্রুপ চলে গেল, আর একটা বললাম যে পসিবলি ইমিউন, যেটা হচ্ছে মাইলোডোসিস। তাহলে ইমিউন সিস্টেমের মধ্যে এই যে ফ্যাক্টর গুলো, ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যেটা হবে, এই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যে ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে আমরা বলি AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা যেমন বললাম। নেক্সট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। আমি বললাম হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, সেখানে একটা হয় হাইপার ফাংশন হচ্ছে, অর্থাৎ তার ফাংশনটা, তার কাজটা, তার মেকানিজমটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়া না, প্যাথোলজিক্যাল ভাষায় আমরা বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড রেসপন্স। রেসপন্সটা যেটা হচ্ছে, দ্যাট রেসপন্স ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড অফ দ্য ইমিউন সিস্টেম। আর এই কারণে তার যে মেকানিজম, এই মেকানিজমটা হলো ইমিউনোলজিক টিস্যু ইনজুরি। আমরা একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলে টিস্যু ইনজুরি হবে, একটা কিছু প্রিক করলে টিস্যু ইনজুরি হবে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। বাট এই যে ইমিউনোলজিক্যাল টিস্যু ইনজুরি ডিউ টু দ্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এটাকে বুঝতে গেলে প্যাথোলজিতে জানতে হবে। তাহলে কি বললাম, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য ইমিউনোলজিক্যাল টিস্যু ইনজুরি যে মেকানিজম, সেই ইমিউনোলজিক্যাল টিস্যু ইনজুরি সেখানে হবে। তার জন্য অল্টারনেট টিস্যু অল্টারনেট হবে, সেলুলার অল্টারনেট হবে, তার জন্য ডিজিজ ফর্মেশন হবে, একটা আলাদা ম্যাটার। আবার আমি বললাম অটো ইমিউন ডিজিজ, যেমন অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে অটো ইমিউন এবং কোলাজেন ডিজিজ একটা গ্রুপ তৈরি হলো। আবার পসিবল ইমিউনিটি যেটা হচ্ছে অ্যামাইলোডোসিস তৈরি। এটা গেল ডিজিজের ক্লাসিফিকেশন, কনসেপ্ট অফ ইমিউনোপ্যাথোলজিক্যাল চেঞ্জেস, ডিজিজ ক্লাসিফিকেশন, কনসেপ্ট অফ ইমিউনোপ্যাথোলজিক্যাল কন্ডিশন। নেক্সট হচ্ছে কিছু অর্গান আছে আমাদের এবং কিছু সেল আছে যারা এই ইমিউন সিস্টেমের ফাংশনটাকে হেল্প করে। সেইগুলো আমাদেরকে জানতে হবে। এইগুলো জানলে আমরা অনেক সময় কি হয়, একটা যখন পেশেন্ট এক্সামিনেশন করি, যেমন ইয়েতে ওই কি বলে ওটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন, প্র্যাকটিস অফ মেডিসিন, একটা পেশেন্ট যখন দেখি, পেশেন্টকে তো কেস টেকিং করতেই হয়। পেশেন্টের কেস টেকিং এর সাথে সাথে পেশেন্টের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, সেখানে জেনারেল সার্ভে। সেই জেনারেল সার্ভের মধ্যে অনেক কিছু আছে, ডিকোবেটাস আছে, ফেসিস আছে, সাইনোসিস আছে, জন্ডিস আছে, পালস আছে, প্রেশার আছে, স্কিন আছে, নিউট্রিশন আছে। তো এত কিছু একটা পেশেন্টকে দেখতে হয়। শুধুমাত্র কেস টেকিংটা করলে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করা বা একটা পেশেন্টের সম্পর্কে জানা কমপ্লিট হয় না। তার জন্য তাকে আবার কি করতে হলো, তার জন্য তাকে আবার ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়। এই ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি করতে হয়, ইট ইজ অলসো রিলেটেড টু দ্য প্যাথোলজি। তো সেখানে আমরা যদি দেখি যে কিছু অর্গান এবং সেল, এই অর্গান এবং সেল ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড আছে, সেইগুলো কারা?
তার মধ্যে হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা হলো প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর একটা হলো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এটা হচ্ছে অর্গানের মধ্যে পার্ট। আর কি বললাম, সেলস, কিছু সেলস আছে যারা ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। তাহলে আমরা যদি প্যাথোলজিতে সেই সেলগুলোর কোনো চেঞ্জ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইমিউনিটির উপর তাহলে এফেক্ট করছে। আমরা যদি এই যে যে অর্গানগুলো আছে, অর্গানগুলো সম্পর্কে আমার যদি ক্লিয়ার নলেজ থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে তার ইমিউনিটির উপর এফেক্ট করছে কিনা। তো এইগুলো যত ডিসকাশন করা হবে, যত পেশেন্ট দেখা হবে এবং পেশেন্টের সিমটম নেওয়া হবে, সেটা নিয়ে অ্যানালাইসিস করা হবে, তত বেশি এগুলোকে আরো বেশি জানা যাবে। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এই প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলতে কাকে বোঝায়? দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে থাইমাস এক নাম্বার, 2 নাম্বার হচ্ছে বোন ম্যারো। তাহলে কারোর যদি বোন ম্যারো ডিসঅর্ডার হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ডেফিসিয়েন্সি হবে। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গানকে আমরা আমরা কোন কাকে পড়ছে ওর মধ্যে? এক হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, একটা থাইমাস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে বোন ম্যারো। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান যেগুলোকে আমরা বলি লিম্ফ নোড, লিম্ফ নোড, স্প্লিন, লিম্ফ নোড, স্প্লিন, আর হলো মাল্ট। মাল্ট হলো মিউকাস অ্যাসোসিয়েটেড lymphoid tissue located in respiratory tract or gastrointestinal tract. তাহলে এই যে কন্ডিশন গুলো, যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, লিম্ফ নোড, এখন লিম্ফ নোড তো অনেকগুলো আছে, নেক গ্ল্যান্ডের কাছে নেক লিম্ফ নোড আছে, চেস্ট লিম্ফ নোড আছে, লোকালাইজড কিছু লিম্ফ নোড থাকে, হলো অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে, আর ইনগুইনাল লিম্ফ নোড আছে, এবং আমাদের অ্যাবডোমিনাল লিম্ফ নোড আছে। তো এই লিম্ফ নোড, তো লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে থেকে লিম্ফ নোড, লিম্ফ চ্যানেল, এবং এই যে লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড, সেটাকে আমরা বলি স্প্লিন। লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড, সেটাকে আমরা বলি স্প্লিন। তাহলে দেখুন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এই স্প্লিন। আমি একটা পেশেন্ট দেখলাম, তার চেস্ট চেকিং করলাম, পেশেন্টটা দেখলাম, সেই পেশেন্টের চেস্ট চেকিংটা করলাম, ভেরি গুড, একদম এ ক্লাস চেস্ট চেকিং করলাম। পেশেন্ট বলছে তার পেটে ব্যথা হচ্ছে, মাইল্ড একটা পেটে ব্যথা। তো আমি সেই পেটে ব্যথাটাকে ইম্পর্টেন্স না দিয়ে কখন বাড়ছে কখন কমছে, কি করলে বাড়ে, খেলে বাড়ে না, জল খেলে বাড়ে না সলিড খেলে বাড়ে, এত কিছু ক্লাসিফিকেশন করি। আমি সেই পেশেন্টটাকে কখনোই ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন করলাম না, তাহলে কিন্তু আমার চেস্ট চেকিংটা ইনকমপ্লিট হয়ে গেল। কেন বললাম? তো তার যদি স্প্লিনোমেগালি থাকে, স্প্লিনটা বড় হয়ে থাকে, সেটা তার পেশেন্ট বলে দেবেন আমার স্প্লিনটা বড় হয়ে গেছে, তাহলে সেটা ডাক্তারকে দেখতে হবে এবং ডাক্তারকে বুঝতে হবে তার ক্লিনিক্যাল কন্ডিশন কি আছে এবং কিভাবে বলছে, এবং তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে ডাক্তারকে দেখতে হবে তার স্প্লিনটা বড় হয়েছে, স্প্লিনোমেগালি। তাহলে স্প্লিনোমেগালি হতে পারে, হাইপারস্প্লিনিজম হতে পারে, অ্যাক্টিভিটি অফ স্প্লিনটা বেড়ে যেতে পারে, স্প্লিন যে অ্যাক্টিভিটি করছিল তার থেকে আরো বেড়ে যেতে পারে, তাকে আমরা হাইপারস্প্লিনিজম বলি, আর স্প্লিনোমেগালি একটা দিকে হতে পারে। তাহলে এই যে কন্ডিশনটা, সেখানে সেকেন্ডারি লিম্ফ নোড হচ্ছে স্প্লিন, তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে স্প্লিন। এই স্প্লিন যদি এফেক্টেড হয়, তাহলে তার ইমিউন সিস্টেমের উপর এফেক্ট পড়বে। তার যদি লিম্ফ নোড, আমি এই লিম্ফ নোডগুলোকে যদি এক্সামিনেশন না করি, আমি এই লিম্ফ নোডগুলোকে যদি এক্সামিনেশন না করি, তাহলে কি হবে? যে এই লিম্ফ নোডগুলো এনলার্জ হলো কিনা,
বা এই লিম্ফ নোড গুলো বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? হ্যালো, হ্যাঁ, পরে করো একটু, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে করো। হুম। তো আর এই লিম্ফ নোড, লিম্ফ গ্ল্যান্ড গুলো, লিম্ফ নোড গুলো, যে লিম্ফ নোড গুলোর কথা বললাম, সেই লিম্ফ নোড গুলো এনলার্জ হলো কিনা সেটাকে দেখবে। একজন এসে বলছে আমার চেস্টে পেন হচ্ছে, চেস্টে পেন হচ্ছে, পিঠে পেন হচ্ছে। আমি সব চেস্টিংটা ঠিকঠাক করলাম, এবার দেখলাম যে এটা চেক করলাম না তার লিম্ফ নোড গুলো তার সোয়েলিং আছে কিনা, লিম্ফ নোড গুলো তার প্যালপেবল করা যাচ্ছে কিনা সেটা দেখলাম না। তাহলে যদি সেটা না দেখি, তাহলে কিন্তু আমার ওই জায়গাটা ইনকমপ্লিট হয়ে গেল, আমার ওই জায়গাটা ইনকমপ্লিট হয়ে গেল। আমি তাকে কমপ্লিটলি মেডিসিনটাও সিলেকশন করে দিতে পারবো না, কারণ আমি একটা পেশেন্টকে ইনকমপ্লিট ভাবে দেখছি। এটাই বলার এই কারণ যে ইমিউনিটি এমন একটা ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে মানুষের ইমিউনিটি এমন একটা পর্যায়ে যাচ্ছে, যে ক্ষেত্রে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো হওয়ার ক্ষেত্রে বা হাইপার সেন্সিটিভিটি ডিজিজ গুলো হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে গেছে। এই কারণে এটা বলা। তো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে বললাম লিম্ফ নোড আছে, স্প্লিন আছে, আর মাল্ট আছে। মাল্ট কোনটা বললাম, যে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যে মিউকাস লেয়ার থাকে, ভেতরে যে মিউকাস লেয়ার থাকে, সেই মিউকাস লেয়ারের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে যাকে আমরা বলি মাল্ট। মাল্ট কথাটা এসছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তাহলে এই জায়গাটায় এইখানেও লিম্ফ নোড গুলো আছে। এই লিম্ফ নোড গুলো যদি নন ফাংশনিং হয়, তাহলে তার ইমিউনিটি ডেফিসিয়েন্সি হবে। তাহলে যদি রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, তাহলে রেসপিরেটরি ডিজিজ গুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারবে। যে ডিজিজকে সহজে আমরা ডায়াগনোসিস করতে পারবো না, খুব টাফ হয়ে যাবে ডায়াগনোসিস করা। দেখা যাবে জেনারেল যে প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো আছে সেগুলো সব নর্মাল, স্পেশাল রিপোর্ট আছে সেগুলো পরে দেখা যাবে, আগে তো সব জেনারেল রিপোর্ট গুলো করা হয়। এবং পেশেন্ট যা সিমটম দিচ্ছে সেই সিমটমটা পেশেন্ট নিজে ক্লিয়ারলি বলতে পারছে না, তার ফলে কেস টেকিংটাও আমাদের ক্ষেত্রে ঠিকঠাক করা যায় না, এখানেই সমস্যা। তো এই যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এন্ড প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এগুলো আমাদের জেনে রাখতে হবে। নেক্সট, সেলস। যে আমি বললাম যে সেলস অফ ইমিউন সিস্টেম, কিছু কিছু সেলস আছে, কোষ, যেগুলো আমরা ফিজিওলজিতে পড়ি। তাহলে কোন কোষগুলি ইমিউন সিস্টেমকে সিস্টেমে কাজ করে? তার মধ্যে হচ্ছে লিম্ফোসাইটস, নাম্বার 1 হচ্ছে লিম্ফোসাইটস, নাম্বার 2 মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ, নাম্বার 3 মাস্ট সেল, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, এইগুলো যেমন হচ্ছে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ইওসিনোফিলিয়া হয়, খুব সিম্পল ফ্যাক্টর। ইওসিনোফিলিয়া হলো একটা ব্লাডের ইওসিনোফিল কাউন্ট একটা নর্মাল থাকে, সেই নর্মাল থেকে ইওসিনোফিল কাউন্টটা বেড়ে গেল, ইওসিনোফিল কাউন্টটা বেড়ে গেল, এবং তার কতগুলো ইমিউনো ডেফিসিয়েন্সি সাইন সিমটম দেখা দিচ্ছে। তো সাইন সিমটম দেখা দিচ্ছে, দেখা দেওয়ার পর আমরা ইওসিনোফিল কাউন্টটা যে বাড়ছে, এটা কিন্তু আমরা ভেরিফাই করলাম না। তার ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা, তার ইচিং হচ্ছে কিনা, গায়ে হাতে ইচিং হলো, ব্রিদিং প্রবলেম হলো, তার ইজিলি ক্যাচেস কাফ এন্ড কোল্ড, এইগুলো লাগছে। তো এই যে এইগুলো হতে পারে, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ইওসিনোফিল কাউন্টটা বেড়ে গেছে, যেটাকে আমরা ইওসিনোফিলিয়া বলি, এবং আরো বাড়ছে, আরো বেড়ে গেল, তখন আবার তার নাম হয়ে গেল ট্রপিক্যাল ইওসিনোফিলিয়া। সেটা একটা ডিজিজ, ট্রপিক্যাল ইওসিনোফিলিয়া, সেটা একটা ডিজিজ। ইওসিনোফিলিয়াও একটা ডিজিজ, ইওসিনোফিল কাউন্ট বেড়ে গেছে।
তার মানে দেখুন, এই সেলস অফ ইমিউন সিস্টেম, এই সেলস সম্পর্কে আমার ক্লিয়ার নলেজ থাকতে হবে প্যাথোলজিতে, তবেই আমরা প্যাথোলজিক্যাল ডিজিজকে রিলেটেড করতে পারবো। তো লিম্ফোসাইট সেল, মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ, মাস্ট সেল অ্যান্ড বেসোফিল, নিউট্রোফিল অ্যান্ড ইওসিনোফিল, এরা আমাদের সেলের ইমিউন, সেল অফ ইমিউন সিস্টেম বলি আমরা এদের, সেল অফ ইমিউন সিস্টেম বলি আমরা। এবার দেখুন, এদেরকে আমি আলাদা আলাদা করে সবাইকেই বলতে পারি। যেমন লিম্ফোসাইট একটা খুব বড় একটা সেল, যারা আমার ইমিউন সিস্টেমকে, বডির ইমিউন সিস্টেমকে খুব দারুণ করে বাঁচিয়ে রেখেছে আর কি, ইমিউন সিস্টেমটা, যার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেকটা মানুষের মধ্যে থাকে। কারণ এই লিম্ফোসাইটকেই বলা হয় মাস্টার অফ হিউম্যান ইমিউন সিস্টেম, এটাকে জানতে হবে। লিম্ফোসাইট হলো, লিম্ফোসাইট ইজ দ্য মাস্টার অফ হিউম্যান ইমিউন সিস্টেম। তাহলে এই লিম্ফোসাইট আমাদের কোথায় থাকে? ব্লাডে লিম্ফোসাইট থাকে। ব্লাডে যখন আপনারা রিপোর্টটা দেখেন, সেই রিপোর্টে যখন দেখবেন ডিফারেন্সিয়াল কাউন্ট আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এন্ড মনোসাইট, এইগুলো আছে তার মধ্যে লিম্ফোসাইট। সো লিম্ফোসাইট ইজ দ্য মাস্টার অফ হিউম্যান ইমিউন সিস্টেম। কারণ এই লিম্ফোসাইট যখন অ্যাপিয়ার হয়, তার হোমোজেনিয়াস গ্রুপ বাট ফাংশনালি টু মেজর লিম্ফোসাইট আমরা দেখতে পাই। নাম্বার 1 is the T lymphocyte, number 2 is the B lymphocyte। আরেকটা লিম্ফোসাইট দেখা যায়, মানে লিম্ফোসাইটিক ক্যারেক্টারিক সেল দেখা যায়, সেটাকে আমরা বলি থার্ড টাইপ। সেটা সব জায়গায়, সব বইতে বা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেল, লিম্ফোসাইটিক সেল থার্ড টাইপ, যেটা, সেটার নাম হচ্ছে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। তাহলে দেখুন, লিম্ফোসাইট হলো মাস্টার অফ হিউম্যান ইমিউন সিস্টেম। তাহলে এই লিম্ফোসাইটের মধ্যেও আবার কতগুলো ডিভাইডেশন হয়ে গেল। একটা বললাম টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট, কমনলি সব জায়গায় দেখতে পাওয়া যায়। আবার থার্ড টাইপ অফ লিম্ফোসাইট, যেটাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল, এবং ইট কম্প্রাইজেস এ স্মল পার্সেন্টেজ অফ সার্কুলেটিং লিম্ফোসাইট, এবং এর মধ্যে লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট অ্যাপিয়ারেন্স অফ দ্য লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট এখানে দেখতে পাওয়া যায়। এবং লিম্ফোসাইটের যদি ছবিটা দেখেন, সেই ছবিটার মধ্যে লিম্ফোসাইটের একটা মরফোলজি আছে, মনোসাইটের একটা মরফোলজি আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, সব আলাদা আলাদা মরফোলজিক্যাল আছে। এগুলো মাইক্রোস্কোপে দেখলে তার মরফোলজি গুলো দেখতে পাওয়া যায় এবং বুঝতে পারা যায় কিভাবে কি করা যাবে না যাবে। তো এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আবার ডিফারেন্সিয়েশন করা হয়, যে লিম্ফোসাইটিক সেল তার ম্যাচুরেশন হলো, তার ডিফারেন্সিয়েশন টি লিম্ফোসাইট, যেটাকে থাইমাসকে ডিনোট করা হয়, আবার বি লিম্ফোসাইট, যেটাকে আমরা বোন ম্যারোকে ডিনোট করি, যেটাকে আমরা ডিটারমিন করি ইমিউন সারফেস ক্যারেক্টার হিসেবে, জেনেটিক অ্যান্ড ইমিউন সারফেস ক্যারেক্টার হিসেবে যেটাকে আমরা ডিটারমিন করি, সেটাকে বলি সিডি। সিডি মানে কি? ক্লাস্টার ডিফারেন্সিয়েশন। এটাকে বলা হয় যে সারফেস ইমিউন সিস্টেমের সারফেস ক্যারেক্টার, সিডি মলিকুল, অর্থাৎ ক্লাস্টার ডিফারেন্সিয়েশন মলিকুল অন দেয়ার সারফেস। এই যে লিম্ফোসাইট গুলো আছে, এই সারফেসের মধ্যে তাদের এই সিডি দিয়ে, অর্থাৎ ক্লাস্টার ডিফারেন্সিয়েশন মলিকুল দিয়ে সারফেসে মার্কার করা হয়। এটাকে আমরা বলি আইডেন্টিফাইড বাই সিডি মার্কার, আইডেন্টিফাই বাই সিডি মার্কার। এই সিডি মার্কারের মধ্যে যখন প্যাথোলজিক্যালি টেস্ট করতে দেওয়া হয়, সিডি কত, CD19, CD20, CD21, CD23, CD4, CD8, CD6, এটাকে আলাদা আলাদা করে প্যাথোলজিক্যালি ডিটারমাইন করতে দেওয়া হয়।
প্যাথোলজিক্যালি রিপোর্ট তৈরি করা যায় এগুলো ব্যবহার। তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করছে, এই সিডি গুলোর উপর ডিপেন্ড করছে তার ইমিউন সিস্টেমটা কতটা ঠিক আছে বা কোন জায়গায় ডিফেক্ট হচ্ছে, প্যাথোলজিক্যালি চেঞ্জেস হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এই সিডি থেকে যেমন আসছে, সিডি থেকে যে সিডি মার্কার গুলো মানে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন যে মার্কার গুলো, এই মার্কার গুলোকে আমরা যেমন টি সেলের ক্ষেত্রে টি সেল গেট ফাংশনালি অ্যাক্টিভেট অন কামিং ইন কন্টাক্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যান্টিজেন, এর সাথে রিলেটেড থাকে, এই সেলগুলো রিলেটেড থাকে। কিন্তু আমরা যদি এই সেলগুলোকে ছোট করে বলতে চাই কি রকম হবে, যেমন লিম্ফোসাইট 25 থেকে 50% এই আমাদের কি বলে ইমিউনিটিতে হেল্প করে। তাহলে এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে মাস্টার অফ ইমিউন সিস্টেম। লিম্ফোসাইট আমাদের টোটাল বডির ইমিউন সিস্টেম ডিপেন্ড করে হচ্ছে লিম্ফোসাইটের উপর। টোটাল বডির ইমিউন সিস্টেম আমাদের প্রতিরোধ করার ক্ষমতা, এই ক্ষমতাকে ডিপেন্ড করছে লিম্ফোসাইটের উপর। এবং এই লিম্ফোসাইটের মধ্যে বলেছি বি লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট আছে। তাহলে বি লিম্ফোসাইট তার তার হচ্ছে 10 to 15% তার ইমিউন সিস্টেমের উপরে। কিন্তু এই বি লিম্ফোসাইটের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিবডি বেসড হিউমারাল রিঅ্যাকশন। অ্যান্টিবডি বেসড কারণ হচ্ছে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা রিঅ্যাকশন হয়, যেখানে অ্যান্টিবডিটা ফর্মেশন হয় রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। আমরা বলি যে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে, মানে একটা ডিজিজের এগেইনস্ট, একটা রোগের এগেইনস্টে অ্যান্টিবডি আমাকে সেই রোগটা বডি থেকে প্রোটেকশন করবে, এটাই ইমিউনিটি। একটা রোগ তার বডি থেকে অ্যান্টিবডি তৈরি করবে, এটাই ইমিউনিটি। যে বডি অ্যান্টিবডি তৈরি করে সেই রোগটাকে প্রতিহত করা, সেই রোগটাকে প্রোটেকশন করা, প্রতিরক্ষা করা, যাতে রোগটা ঢুকতে না পারে, এই মেকানিজমটা তৈরি করতে হবে। মেকানিজমটা মনে হয় খুব ইজি, কিন্তু খুব ইজি নয়, কারণ বডি যে ফিজিওলজিক্যালি মেকানিজমটা তৈরি করে এটা খুব টাফ মেকানিজম। তাহলে এই মেকানিজমটা যারা তৈরি করতে পারে সেটাই তার মধ্যে ইমিউনিটি তৈরি হবে। সেখানে বি সেল মানে লিম্ফোসাইটের যে বি সেল আছে 10 to 15% সেটা করে। সেক্ষেত্রে এরা অ্যান্টিবডি বেসড হিউমারাল রিঅ্যাকশন তৈরি করতে পারে। আর টি সেল যেটা করে, টি সেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেল, টি লিম্ফোসাইটিক সেল বা টি সেল, সেটা হচ্ছে 75 থেকে 80% সে ইমিউনিটি তৈরি করতে পারে। 75 to 80% ইমিউনিটি সে তৈরি করতে পারে, স্পেশালি বিশেষভাবে সেল মেডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন। তাহলে এই সেল মেডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাকে এরা টি সেল কিন্তু 75 to 80% এই প্রোটেকশনটা তৈরি করতে পারে। এখানে এই টি সেলের মধ্যে কতগুলো সাবসাইটিক সেল আছে, যে সেলগুলোকে আমরা বলি টি হেল্পার সেল। যে সেলগুলোকে বলি নাম্বার 1 টি হেল্পার সেল, যেটাকে টি সেলকে হেল্প করে। আর নাম্বার 2 বলি টি সাপ্রেসার সেল। আর একটা নাম্বার 3 আমরা বলি সেটা হচ্ছে এনকে সেল, যেটাকে বলি ন্যাচারাল কিলার সেল। এইটা গেল সেল লিম্ফোসাইটিক সেলসের মধ্যে, এরা আমাদের বডির ফাংশনের মধ্যে ইমিউনিটিটাকে তৈরি করতে হেল্প করে। নেক্সট নাম্বার 2 তে হচ্ছে মনোসাইটিক সেল, যেটাকে আমরা মনোসাইটিক ম্যাক্রোফেজ বলি। এই মনোসাইটিক ম্যাক্রোফেজ অ্যান্টিবডি তৈরি করতে পারে, ইমিউনিটি তৈরি করতে পারে। সেটা হচ্ছে অ্যান্টিজেনিক রেকগনাইজেশন করা। এই অ্যান্টিজেনিক রেকগনাইজেশন করা খুব ইম্পর্টেন্ট। এটা ফ্যাগোসাইটিক প্রসেস তৈরি করা। নেক্সট হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করা। এটা হচ্ছে মনোসাইটিক ম্যাক্রোফেজের এই ইমিউনিটির মধ্যে ফাংশন। নেক্সট নাম্বার হচ্ছে মাস্ট সেল বা বেসোফিল। এদের ফাংশনটা খুব কম থাকে, কারণ মাস্ট সেল আর বেসোফিল এরা জেনারেলি আমাদের ইমিউনিটিতে যে ফাংশনটা করে সেটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন,
যে অ্যালার্জিক যে কোনো একটা ড্রাগ অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে, এই যে অ্যালার্জিক রিয়াকশন গুলো হয় সেখানে একটা বেসোফিলিক কন্ডিশন তৈরি হয়, সেখানে একটা মাস্ট সেলের পরিমাণ সেখানে বাড়ে, যার ফলে তার ইমিউনিটিটা কমে যায়, সেই জন্য তার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। দেখা গেল তার গা হাত পা সারাক্ষণ চুলকায়, তাকে অ্যালার্জিক টেস্ট করতে দিয়ে দিল, গিয়ে দেখা গেল যে তার সব খাবারের মধ্যেই অ্যালার্জি। তাহলে সে কি খাওয়া বন্ধ করে দেবে? সেটা তো হতে পারে, সেটা তো হতে পারে না। তাহলে সেই কারণে সেখানে দেখি আমরা যে এই যে মাস্ট সেল বেসোফিল কি রকম আছে, তাহলে বেসো ইন রিলেশন টু বেসোফিলের সাথে দেখে তার ম্যানেজমেন্টটা দিতে হয়, যে প্রপার ম্যানেজমেন্ট যদি দেওয়া যায় তাহলে কিন্তু তার অ্যালার্জির পরিমাণটা অনেকটা কমে যায়। তাহলে এই যে বেসোফিল বা মাস্ট সেল এইগুলো যদি আমাদের সেলের রিয়াকশন তৈরি করে, তাহলে একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি করবে এবং উন্ড হিলিং এর ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করবে। আর একটা আর কি সেল বললাম, নিউট্রোফিলিক সেল বা ইওসিনোফিলিক সেল। ইওসিনোফিলিক সেল যেটা, এর মধ্যেও কিন্তু অ্যালার্জিক রিয়াকশন আছে, এর মধ্যেও একটা কিন্তু ব্রিদিং প্রবলেমের একটা ফ্যাক্টর থাকে, ব্রিদিং প্রবলেমের একটা ফ্যাক্টর থাকে, এবং যার মধ্যে রিয়াকশনটাও তৈরি হয়, যার মধ্যে রিয়াকশনটা তৈরি হয়। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো তখন কি হচ্ছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা যদি দেখি যে ইমিউন সিস্টেম, যে ইমিউন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা বডির ইমিউন সিস্টেমটাকে বাড়াতে পারি বা বডির ইমিউন সিস্টেমটাকে ঠিকঠাক মতো তৈরি করা যায়, সেইগুলোর মধ্যে থেকে আমরা এই সেলগুলো কিন্তু হেল্প করে। নেক্সট যেটা হচ্ছে যে টি লিম্ফোসাইট বললাম আর বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, আমরা কথায় কথা অনেকেই বলে টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট, বাট বেসিক্যালি এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের মধ্যে রিলেশনটা কি আছে? টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এদের মধ্যে বেসিক্যালি রিলেশনটা কি আছে? তাহলে এদের মধ্যে বেসিক্যালি রিলেশনটা কি? এদের মধ্যে যে বেসিক্যালি রিলেশনটা আছে, সেই রিলেশনটার মধ্যে আমরা দেখতে পাই যে নাম্বার ওয়ান, টি লিম্ফোসাইট আমি বললাম যে থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড বা এবং বোন ম্যারো, বোন ম্যারো থেকে থাইমাস গ্ল্যান্ড, এই টি লিম্ফোসাইটটার একটা অরিজিনের জায়গা। বাট বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট হচ্ছে বোন ম্যারো এবং অ্যাসোসিয়েট লিম্ফয়েড টিস্যু, যেটাকে আমরা মাল্ট বলেছি, যেটার ওই মিউকাস লেয়ারের উপর রেসপিরেটরি ট্র্যাক্ট এবং জিআই ট্র্যাক্ট, আর যে মিউকাস লেয়ারের উপরে যে গ্ল্যান্ডগুলো থাকে সেটা মাল্ট, এই জায়গা থেকে বি লিম্ফোসাইটের একটা অরিজিন তৈরি। তাহলে স্পেসিফিক্যালি এই দুটো লিম্ফোসাইটের অরিজিন কিন্তু আলাদা আলাদা, এবং এই যে টি সেল বা টি লিম্ফোসাইটিক সেল বা বি লিম্ফোসাইটিক সেল, এরা টি লিম্ফোসাইটিক সেল গুলো জেনারেলি ছোট হয় এবং বি লিম্ফোসাইটিক সেলগুলো ছোট হয়, কিন্তু এদের ফাংশনালি আলাদা হয়। কি রকম? টি লিম্ফোসাইটের সেল 1 মাস ফাংশন করতে পারে বা মোর দ্যান 1 মান্থ এবং 1 বছর পর্যন্ত কিন্তু তারা ফাংশন করতে পারে, বডির প্রোটেকশন হেল্প করতে পারবে। তারপরে 1 বছর করার পর আবার নতুন সেল তৈরি হলো বা ওই সেলগুলোর মধ্যে ফাংশনটা কমে আসে। কিন্তু বি লিম্ফোসাইটিক সেল সেটা 1 মাসের কম তারা এই বডির মেকানিজমটার উপরে কাজ করতে পারবে, এর বেশি পারবে। তাহলে এইগুলো হচ্ছে তার তার রিলেশন। এটা আর লোকেশনের মধ্যে যদি আমরা বলি, যেমন লিম্ফ নোড, লিম্ফ নোডের মধ্যে টি সেল থাকে এবং বি সেল থাকে। এই লিম্ফ নোডের যেটা পেরিফেরি যেগুলো আছে, সেই পেরিফেরির দিকে টি সেল শুরু থাকে, বাট সেন্ট্রালি মেডুলারি যে রিজিয়ন, দ্য মেডুলারি কল্ড রিজিয়ন, সেই রিজিয়নগুলোতে বি সেল জেনারেলি থাকে, বি সেল জেনারেলি থাকে। তাহলে এইগুলো হলো তার টি লিম্ফোসাইটিক এবং বি লিম্ফোসাইটিক যে সেলস গুলো আছে, সেই সেলস গুলোর মধ্যে রিলেশন, যে রিলেশনের মধ্যে থেকে আমাদের ওই কি বলে ওটাকে, ওই ইমিউনিটি সিস্টেমটা আমাদের বডিতে তৈরি হতে পারে। হলো, এইটা গেল একটা পার্ট। নেক্সট দিন আমি এই পার্টটার সাথে আর একটা পার্ট অ্যাড করব, যে রিলেশন অফ ইমিউনিটি সিস্টেম ইন আওয়ার বডি, আর তার সাথে একটা হোমিওপ্যাথিক রিলেশন, অর্গাননিক হোমিওপ্যাথিক রিলেশন, সেটা আমি আবার নেক্সট দিন একসাথে আলোচনা করব। আজকে এইটুখানি রাখলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে আলোচনা করতে পারে।
অসম্ভব সুন্দর একটা আলোচনা হয়েছে। আমাদের কবির স্যার আমাদের নতুন দিশা আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরা যারা সাধারণ চিকিৎসক, আমরা কতগুলো জায়গায় ভুল, সেই জায়গাগুলো ওরা ধরিয়ে দিয়েছেন যে একটা টেস্ট টেকিং করলেই সবকিছু শেষ নয়। টেস্ট টেকিংটা ফুললি টেস্ট টেকিং তখনই হবে যখন ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করতে পারবো। ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে আমরা কি কি জায়গাগুলো দেখবো সেটা উনি আমাদেরকে দিশা দিয়েছেন। আর কি, আজকের যে টপিকটা, অটো ইমিউন ডিজিজ, এই অটো ইমিউন ডিজিজটা আজকাল আমরা প্রায় দেখি আমরা অ্যালার্জিতে প্রায়, তার পেছনে যে কারণগুলো থাকে সেগুলো উনি আমাদের একটা দিক দেখিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে একটা ব্লাড টেস্ট করলে তার ব্লাড টেস্টে কোন কোন জায়গাগুলো আমরা লক্ষ্য করবো বেশি করে, এই যে বেজোফিল ইসোনোফিল, এইগুলোর মধ্যে কোন জায়গাটা আমাদের লক্ষ্য করা উচিত সেই জায়গাগুলো দেখিয়ে দিয়েছে।